উপাচার্যের বাসভবনে দ্বিতীয়বারের মতো বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। রাজধানীর বাইরে আজও বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সংঘর্ষ। পবিত্র আশুরা আজ মুসলিম উম্মার জন্য শোকাবহ দিন। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে দিনটি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা আন্দোলনে করণীয় ঠিক করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত না হয় উপাচার্যের বাসভবনে আবারও বৈঠকে বসেছে সিন্ডিকেট সদস্যরা। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের নেতৃত্বে বৈঠক শুরু হয়। সভায় কোনো সিদ্ধান্ত না হয় উপাচার্যের বাসভবনে দ্বিতীয়বারের মতো সিন্ডিকেটের সভা শুরু হয়েছে। চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রাতে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি সেই সাথে আবাসিক হল ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি। সকাল থেকেই কিছু শিক্ষার্থীকে ব্যাগ নিয়ে হল ছাড়তে দেখা গেলেও হলগুলো আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে। আজ দুপুরে গাইবানা জানাজা ও কফিন নিয়ে মিছিলের কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। দীপন, শুনতে পাচ্ছেন আমাকে? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? সিন্ডিকেটের বৈঠকের বিষয়ে কোনো তথ্য আছে কি আপনার কাছে? এই মুহূর্তে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের একটি মিছিল শাহবাগ থানার দিকে যাচ্ছেন। আমরা মিছিলের সাথে হেঁটে এখন এই মুহূর্তে শাহবাগ থানার দিকে যাচ্ছি। এর মূল কারণ হচ্ছে আমাদেরকে যেটি জানিয়েছেন যে একজন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। সেই শিক্ষার্থীকে মূলত উদ্ধার করে নিয়ে আসার জন্যই শিক্ষকদের একটি বড় মিছিল তারা কলা ভবনের সামনে থেকে শুরু করে তারা শাহবাগের থানার দিকে আসছেন এবং তারা মূলত এই শিক্ষার্থীকে উদ্ধার করে তারা আবার কলা ভবনের সামনে গিয়ে তারা তাদের পূর্ব খুশিতে একটি সমাবেশ হয়েছে সেটি করবেন। আর ডিসির বাসার সামনে যে বিষয়টি আপনারা জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে এই মুহূর্তে দ্বিতীয় দফায় ডিসির বাসভবনের ভেতরে বৈঠক চলছে। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো তথ্য তারা গণমাধ্যমের সাথে তারা শেয়ার করেননি এবং কি সিদ্ধান্তে তারা যাচ্ছেন সেটিও বিন্দুমাত্র কোনো কিছু বোঝা যাচ্ছে না। মূলত হলো যে এখন যেই এই বৈঠক চলছে সেখান থেকে হয়তো একটি সিদ্ধান্ত পাওয়া যেতে পারে যে আসলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেগুলো আসলে খালি করা হবে না কি করা হবে সেই বিষয়গুলিতে সিদ্ধান্তে আসা যাবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বারের মতো কোঠা বৈঠকের সংবাদ জানাচ্ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আজও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। খুলনায় নতুন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে বিএল কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকালে এই অবস্থান কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। শিক্ষার্থীদের উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। এদিকে নগরীর 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে 1 ঘন্টারও বেশি সময় খুলনা থেকে বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরগামী যানবাহন চলাচল বন্ধ থাকে। আজ 10 মুহররম, পবিত্র আশুরা। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত শোকাবহ একটি দিন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। হিজরি বর্ষের প্রথম মাস মুহররমের 10 তারিখ পবিত্র আশুরা হিসেবে পালিত হয়ে আসছে। মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনার পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান, খয়রাত ও জিকির আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। হিজরি 61 সনের 10 মুহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামের তার পবিত্র পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়। শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন। পবিত্র আশুরা উপলক্ষে আলাদা আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দর্শক, পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের খবর সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, হোসনি দালাল থেকে তাজিয়া মিছিলের আয়োজন কেমন দেখছেন জানাবেন আমাদের।
হ্যাঁ মিম, আপনি জানেন যে অত্যন্ত ঘটনাবহুল এবং তথ্যবহুল একটি দিন হচ্ছে 10ই মুহররম। পৃথিবী সৃষ্টির শুরুনগ্ন থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূলের স্মৃতির যে ঐতিহাসিক তাৎপর্য সেটি কিন্তু বহন করে 10ই মুহররম। এবং একই সাথে বাংলাদেশে কিন্তু 10ই মুহররম উপলক্ষে তাজিয়া মিছিলের একটি বিশেষ আকর্ষণ কিন্তু আমরা জানি যে পুরান ঢাকায় এখানে প্রতি বছরই হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়, প্রতিবারের মতো এবারও তারা যে শোকের মাতম সেটি তারা করছেন। আপনি জানেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুই সন্তান ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় দৌহিত্র এই পবিত্র আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররম তারা 72 জন সঙ্গী নিয়ে পরিবারের সদস্য সহ কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় কিন্তু এই যে তাজিয়া মিছিল এবং শোকের মাতম সেটি কিন্তু বাংলাদেশে প্রতি বছরই হয়ে থাকে। সেই ধারাবাহিকতা এবারও হচ্ছে এবং সেই আপনার হোসনি দালাল থেকে শুরু করে এখন পর্যন্ত সকাল 10টায় শুরু হয়েছিল তাজিয়া মিছিল, সেই মিছিলটা এখন পর্যন্ত চলছে। এই মুহূর্তে আমরা আছি আজিমপুরে, সেই আজিমপুর অতিক্রম করছে এই তাজিয়া মিছিলটি। তবে আসলে এই দিনের যে তাৎপর্য এবং এই দিনের যে শিক্ষা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য যে শহীদ হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য, সেই প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠা যেন প্রতিবারই যেন এখন পর্যন্ত এবং যুগ যুগ ধরে আপনার চলে থাকে, সেটির শিক্ষা নিয়ে পরবর্তী প্রজন্মকে আগানোর যে আপনার উদ্বুদ্ধ করছেন বর্তমান প্রজন্ম। এবং তারা বলছেন, আপনি জানেন যে ত্যাগ মরসিয়া ক্রন্দন নয়, ত্যাগ চাই। কাজী নজরুলের যে একটি কবিতা ছিল, মুহররমের যে কবিতা লাইন আপনি জানেন, সেই ত্যাগই যেন পরবর্তী। মামুন, আপনাকে ধন্যবাদ। নদ নদীর পানি কমতে থাকায় দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। টাঙ্গাইলের সব নদীর পানি কমেছে। যমুনা, ধলেশ্বরীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইলেও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। 6টি উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের কয়েকটি জায়গায় বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা দিতে তাকিয়ে বানভাসীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।